Good morning to everyone. Today we are going to learn about the chemical properties of alkanes. In last few classes we have been learning about the general structure and the general formula or any other things and how we can synthesis and some properties, physical properties. But today we are going to learn about some chemical properties of alkanes. Though we have a lot of reactions, but today maybe we cannot cover all of them. Just we will try to cover up substitution reaction and among them halogenation or chlorination. In case of chlorination, we will have some the chain reaction. That means by how or কিভাবে রিয়াকশনটা হয়, যে চেইন রিয়াকশনটা কিভাবে হয় সেই মেকানিজমটা পর্যন্ত আমরা দেখব। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আজকের ক্লাসে আমরা সবগুলো রিয়াকশন শিখতে পারবো না, তো যদি সম্ভব হয় দেন উই ক্যান কভার আপ বিকজ অলরেডি আমার পিপিটি বানানো আছে। লেটস স্টার্ট ফ্রম দ্য সাবস্টিটিউশন রিয়াকশন অর কেমিক্যাল প্রপার্টিস অফ অ্যালকেনস। অ্যাকচুয়ালি most of the alkanes are more or less unreactive. Overall idea, if we consider, alkanes are only weakly reactive with most chemical compounds. আমাদের বিভিন্ন ধরনের কেমিক্যালস আছে যেখানে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন অথবা অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড এইসব যত রকমের কম্পাউন্ড আছে তার ভিতরে মোস্টলি আনরিঅ্যাক্টিভ কম্পাউন্ড হলো অ্যালকেন। এখন কেন আনরিঅ্যাক্টিভ সেটা একটু দেখি। The acid dissociation constant values of all alkanes are estimated to range from 50 to 70. মানে যে কোনো অ্যালকেনের অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আমরা আসলে রেট কনস্ট্যান্ট হিসেবে বলি, যে রেট কনস্ট্যান্ট যে কোনো একটা কম্পাউন্ড কত দ্রুত রিয়াকশন করে অথবা কত দ্রুত ডিসোসিয়েট করে অথবা আরেকটার সাথে যুক্ত হয়, তার যে রেটটা সেই রেটটা কত ফাস্ট, মানে এই যে নাম্বার বললাম 50 to 70, দিস ইজ ভেরি ক্লোজ টু জিরো অ্যান্ড দিস ইজ নেগলিজিবল। আসলে যে কোনো একটা কম্পাউন্ডের অথবা যে কোনো অ্যাসিড বা বেজের অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অথবা বেস কনস্ট্যান্ট ডিসোসিয়েশন কনস্ট্যান্ট এই ভ্যালুগুলো অনেক বড় একটা নাম্বার হয়, 10 to the power 5, 10 to the power 7 বা 10 to the power 10 এরকম করে, কিন্তু এইখানে আমরা পাচ্ছি মাত্র 50 to 70। তার মানে এই যে এইগুলোর ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অথবা এগুলো খুব সহজে ডিসোসিয়েট হয় না, সো দ্যাট উই ক্যান কনসিডার দ্যাট দ্য অ্যালকেনস আর ভেরি লেস রিঅ্যাক্টিভ ডিপেন্ডিং অন দ্য এক্সট্রাপোলেশন মেথড। হেন্স মানে এটাকে আসলে সহজে আমরা ইউ করতে পারি না, এস্টিমেটও করতে পারি না যে আসলে এর ডিসোসিয়েশন কনস্ট্যান্ট এত কম যেটা আমরা নর্মাল রেট ডিটারমাইনিং যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর ফলো করে করতে পারি না। তার জন্য কি করতে হয়, আমাদেরকে অন্য কিছু কেমিক্যালস অথবা এর সাথে কম্পেয়ার করে তারপরে গ্রাফিক্যালি এক্সট্রাপোলেট করে, মানে আমরা একটা ইকুয়েশন তৈরি করব মনে করো, সেই ইকুয়েশন তৈরি করে তারপরে সেখান থেকে এইটা কিন্তু রিয়েল এক্সপেরিমেন্টাল ডেটা নয়, এটা হলো এক্সট্রাপোলেটেড, মানে অন্য একটা রিয়াকশন থেকে অন্য একটা কম্পাউন্ড থেকে বের করে সেটা একটা ইকুয়েশন তৈরি করে সেই ইকুয়েশন থেকে আমরা এস্টিমেট করছি যে এরকম হতে পারে। মানে রেগুলার যে আমাদের মেথডগুলো আছে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অথবা বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বের করার যে মেথডগুলো আছে সেইগুলো ইউজ করে আমরা সরাসরি এটা বের করতে পারি না, কারণ এত ছোট নাম্বার। ডিপেন্ডিং অন দ্য এক্সট্রাপোলেশন মেথড, হেন্স দে আর এক্সট্রিমলি weak acids and they are partially inert to bases, practically inert to bases, মানে অ্যাসিডের সাথে অ্যাসিড হিসেবে মিনিমাম একটা কাজ করে, সেটার কত ডিসোসিয়েশন কনস্ট্যান্ট পেলাম 50 to 70, আর বেস হিসেবে এটা একদমই ইনার্ট অলমোস্ট। দে আর অলসো এক্সট্রিমলি উইক বেসেস, মানে এখানে বলছি extremely weak acid are extremely weak bases also, undergoing no observable protonation in pure sulfuric acid, although superacids that are at least millions of times stronger have been known to protonate them to give hypercoordinate alkanium ions. মানে নরমাল যে পিওর সালফিউরিক অ্যাসিড আছে আমাদের, সেই পিওর সালফিউরিক অ্যাসিড দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রিয়াকশন করতে পারি, কিন্তু সেই সালফিউরিক অ্যাসিডও কিন্তু খুব সহসা অ্যালকেনগুলোর সাথে রিয়াকশন করে না। তবে
যদি ভেরি হাই পাওয়ার সুপার অ্যাসিডস, হ্যাঁ, সুপার অ্যাসিডস বলতে আমরা সুপার পাওয়ারের কথা জানি, সুপারম্যান সিনেমা জানো, তাহলে সেক্ষেত্রে ওইরকম যদি কোনো অ্যাসিড খুব হাইলি পাওয়ারফুল হয়, সেই ক্ষেত্রে ওরকম অ্যাসিডের সাথে কিছু বিক্রিয়া করতে পারে। তাহলে এবং সেক্ষেত্রে দেম টু গিভ হাইপার কোঅর্ডিনেট অ্যালকানিয়াম আয়নস, তা সেক্ষেত্রে একটা প্রোটনেশন হওয়ার পরে অ্যালকানিয়াম আয়ন তৈরি করতে পারে। আচ্ছা, আরও আছে, সিমিলারলি দে অনলি শো রিঅ্যাক্টিভিটি উইথ স্ট্রংগেস্ট অফ ইলেকট্রোফিলিক রিয়েজেন্টস, মানে নর্মাল ইলেকট্রোফাইল যেগুলো অথবা ইলেকট্রোফিলিক সাবস্ট্যান্স, এইগুলোর সাথে রিয়াকশন করে না যদি খুব পাওয়ারফুল হয়, মানে ওরা সহজেই বিক্রিয়া করতে চায় না, বাট ইফ দেয়ার ইজ সাম কেমিক্যালস হুইচ আর ভেরি রিয়াক্টিভ, ইন দ্যাট কেস ইউ মে হ্যাভ সাম রিয়াকশন। এখন আর একটা সিস্টেম আছে, আমরা কিভাবে বলতে পারি হোয়াই দিস কম্পাউন্ডস আর সো আনরিয়াক্টিভ। একবার বলেছি অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অথবা বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট খুব কম। আর একটা জিনিস এখন দেখো, কার্বন হাইড্রোজেন বন্ড এবং কার্বন কার্বন বন্ড, অ্যালকেনের মধ্যে আমাদের থাকে কি যে শুধুমাত্র কার্বন হাইড্রোজেন বন্ড অ্যান্ড কার্বন কার্বন বন্ডস। এই যে দুইটা বন্ড, কার্বন হাইড্রোজেন বন্ড এবং কার্বন কার্বন বন্ড, এর এনার্জি দেখো 100 কিলো ক্যাল পার মোল। এই যে 100 কিলো ক্যালোরি পার মোল, মানে এটা কিন্তু অনেক বেশি এনার্জি। হ্যাঁ, নর্মালি যদি আমরা হাইড্রোজেন বন্ডের কথা বলি, হাইড্রোজেন বন্ড কত কিলো ক্যাল হতে পারে জানো? হাইড্রোজেন বন্ড হয় নর্মালি যে এই যে ওয়াটারের মধ্যে যে হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন বন্ড কখনো কখনো 5-10 কিলো ক্যাল পার মোল এরকম হয়। কিন্তু এই যে কার্বন হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা স্ট্রং বন্ড, এটা বন্ড এনার্জি 100 কিলো ক্যাল, এবং কার্বন কার্বন বন্ড এটা অ্যারাউন্ড 90 কিলো ক্যাল পার মোল। মানে একটা কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙার জন্য, এই কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙার জন্য 100 কিলো ক্যাল এনার্জি দরকার, অথবা কার্বন কার্বন বন্ড ভাঙার জন্য 90 কিলো ক্যাল এনার্জি দরকার। তো সেক্ষেত্রে এতটা এনার্জি সাপ্লাই করা আসলে অধিকাংশ ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। মোস্ট অফ দ্য কেমিক্যালস অর প্রসেস, ইভেন কখনো কখনো লেজার দিয়েও আমরা মাঝে মধ্যে এত শক্তিশালী বন্ধন ভাঙতে পারি না। যদি লোয়ার এনার্জাইজড লেজার হয়, মনে করো যে মনে করো 1064 ন্যানোমিটার একটা ফান্ডামেন্টাল লেজারের ওয়েভলেন্থ বললাম, 1064 ন্যানোমিটার, এটা একটা লেজার, এটা বেশ পাওয়ারফুল এবং অনেক হাই পাওয়ারে পাওয়া যায়, কিন্তু তার এনার্জি অ্যারাউন্ড 1.2 ইলেকট্রন ভোল্ট, হুইচ করেসপন্ডস টু অ্যারাউন্ড 30 কিলো ক্যাল। 30 কিলো ক্যাল যদি এনার্জি হয়, 30 কিলো ক্যাল এনার্জি এই ধরনের বন্ডকে ভাঙার জন্য সাফিসিয়েন্ট না, আমাদের লাগবে 100 কিলো ক্যালের উপরে। তাহলে আমরা যদি ইউভি বা আলট্রাভায়োলেট, মানে হাই ভিইউভি, ভ্যাকুয়াম আলট্রাভায়োলেট, হ্যাঁ, এইরকম যদি কোনো লেজার নিতে পারি, সেই রকম লেজার দিয়ে আমরা অনেক শক্তিশালী বন্ধন ভাঙতে পারবো। তবে নর্মাল লেজার দিয়ে কিন্তু এই ধরনের বন্ধন ভাঙা যাবে না। তাহলে আমরা দুইটা রিজন পেলাম, একটা হলো কি যে এদের অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অথবা বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট এটা খুব লো, যে কারণে এরা খুব সহসা কারোর সাথে বিক্রিয়া করে না। আর একটা, তাহলে ওই বিক্রিয়াটাই বা কেন করবে না, কারণ হলো যে এদের যে বন্ড এনার্জি, যে এর যে কোনো একটা বিক্রিয়া হতে হলে উই নিড সাম ব্রেকিং অফ বন্ড অ্যান্ড ফরমেশন অফ নিউ বন্ড। তো সেই ক্ষেত্রে যদি আমাদের এই যে বন্ড দুইটা আছে, অ্যালকেনের মধ্যে মাত্র দুই ধরনের বন্ড থাকে, কার্বন হাইড্রোজেন এবং কার্বন কার্বন। তাহলে যদি এই বন্ডগুলো আমরা ভাঙতেই না পারলাম, তাহলে নতুন বন্ড ফর্ম করার কোনো সুযোগ নেই। সো দেয়ারফর the alkanes do not react with most of the chemicals or other process, because it is very hard or difficult to decompose this carbon hydrogen and carbon carbon bonds, because the bond energy is very high. They are also relatively unreactive towards free radicals. এমনকি ফ্রি রেডিক্যাল গুলো, নর্মালি তো আমরা জানি ফ্রি রেডিক্যাল গুলো অনেক বেশি পাওয়ারফুল হয়।
নর্মাল যে কোনো মলিকুল এর থেকে ফ্রি রেডিক্যালগুলো বেশি এনার্জাইজড হয়, যে কারণে এরা সহজেই রিয়াকশনে পার্টিসিপেট করতে পারে। কিন্তু অ্যালকেনগুলো মাঝে মধ্যে অনেকগুলো ফ্রি রেডিক্যালের সাথেও বিক্রিয়া করে না। Although many electron deficient radicals will react with alkanes in the absence of the other electron rich bonds, মানে অন্য কেউ যদি না থাকে, বন্ধুত্ব করার জন্য যদি অন্য কেউ না থাকে, তখন সে দুইজন ভালো মানুষ যা হোক বা খারাপ মানুষ যাই হোক না কেন তাদের মধ্যেই বন্ধুত্ব হয়ে যায় একটা সময়। তো ঠিক তাই যে এখানে বলছে যদি অন্য কোনো ইলেকট্রন রিচ কম্পাউন্ড বা বন্ড না থাকে, সেই ক্ষেত্রে যদি একটা বেশি মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট রেডিক্যালস, তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট রেডিক্যাল যদি থাকে সেই ক্ষেত্রে তার সাথে বিক্রিয়া করতে পারে, যদি কিনা অন্য কোনো কম্পোনেন্ট তার কাছে না থাকে। This inertness is the source of the term paraffins. Paraffins, that means আসলে less reactivity or lacking of affinity. In crude oil, the alkane molecules have remained chemically unchanged for millions of years. একটা জিনিস দেখো যে মাইনগুলোতে যে আমরা বিভিন্ন ধরনের ক্রুড অয়েল পাই, সেই ক্রুড অয়েলগুলো যদি রিঅ্যাক্টিভ হতো তাহলে কিন্তু আমরা এই ক্রুড অয়েল আর পেতাম না। কারণ এই যে বছরের পর বছর, হাজার বছর, মিলিয়নস অফ বছর ধরে ওই মাইনের মধ্যে ওই ক্রুড অয়েলগুলো অথবা অ্যালকেনগুলো ওখানে জমা হয়ে আছে। কারণ কি? কারণ হলো এইগুলো অন্য কারোর সাথে সহসা বিক্রিয়া করে না। যদি কারোর সাথে বিক্রিয়া করত তাহলে কিন্তু আমাদের আর এই খনির মধ্যে ক্রুড অয়েল থাকতো না এবং সৌদি আরবের ব্যবসাও বন্ধ হয়ে যেত এবং সারা দুনিয়ার মানুষ তখন অন্ধকারে থাকতো, গাড়ি চালাইতে পারতো না। যাই হোক, তাহলে এই ক্রুড অয়েলগুলো কিন্তু সহজে কারোর সাথে রিয়াকশন করে না, যে কারণে আমরা এই ক্রুড অয়েলগুলোকে পিওর অবস্থায় অথবা জাস্ট মিক্সার হিসেবে পাই, কিন্তু একটা আরেকটার সাথে খুব সহসা রিয়াকশন করে না। Alkanes are only weakly reactive with most chemical compounds. The acid dissociation constant already mentioned, depending on the the relative stability of inactivity of alkanes may be explained by considering the nature of carbon-carbon or carbon-hydrogen bonds present in the molecules, যেটা অলরেডি আমি বলেছি যে কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন, এই যে কার্বন এবং হাইড্রোজেন এই যে এদের সিগমা বন্ড তৈরি হয়। কারণ আমরা ফার্স্ট মনে হয় থার্ড বা ফোর্থ লেকচারে দেখাইছিলাম যে স্ট্রাকচার অফ অ্যালকেনস, তাহলে সেখানে দেখাইছি যে অ্যালকেনের মধ্যে কি হয়, কার্বন কার্বন যখন বন্ধন গঠন করে তখন sp3 হাইব্রিডাইজেশন, এই দেখো এই একটা কার্বন একটা কার্বন, তাহলে এইটা একটা sp3 হাইব্রিডাইজড অরবিটাল, এটা একটা sp3 হাইব্রিডাইজড অরবিটাল। তাহলে এই দুইটা sp3 হাইব্রিডাইজড কার্বন যখন পাশাপাশি আসে তখন তাদের অরবিটালের মধ্যে ফেস টু ফেস ওভারল্যাপ, মানে মুখোমুখি ওভারল্যাপের কারণে তখন একটা কি বন্ধন গঠিত হয়, সিগমা বন্ধন। তাহলে এই যে সিগমা বন্ধনটা তৈরি হলো, এই sp3 সিগমা বন্ড, তাহলে এই যে সিগমা বন্ধন গঠনের কারণে এই বন্ধনটা অনেক বেশি স্ট্রং হয়। সিমিলারলি যখন একটা কার্বন এবং একটা হাইড্রোজেন, মানে একটা sp3 হাইব্রিডাইজড কার্বন আর একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনের অরবিটালটা কি জাস্ট অনলি স্ফেরিক্যাল, তাহলে এই যে sp3 অরবিটাল এবং এই যে s অরবিটাল এই দুইটা পাশাপাশি আসলে একটা ফেস টু ফেস ওভারল্যাপের মাধ্যমে একটা সিগমা বন্ড তৈরি হলো। তাহলে অ্যালকেনের মধ্যে শুধুমাত্র অ্যালকেনের মধ্যে শুধুমাত্র হাইড্রোজেন বন্ড থাকে। অ্যালকেনের মধ্যে শুধুমাত্র কি থাকে, সিগমা বন্ড থাকে, হাইড্রোজেন বন্ড নয়, সিগমা বন্ড। সো এই সিগমা বন্ডগুলো খুবই স্ট্রং, যে কারণে আমরা এই বন্ধনগুলো খুব শক্তিশালী বলে মনে করি এবং শক্তিশালী হয়। সিন্স দ্য ইলেকট্রোনেগেটিভিটিস অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন, এই যে কার্বন এবং হাইড্রোজেন অথবা কার্বন কার্বন যখন দুইটা কার্বন পাশাপাশি যুক্ত হয়, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অফ দিস কার্বন অ্যান্ড দিস কার্বন ইজ 2.6, আর যদি কার্বন এবং হাইড্রোজেনের কথা বলি এর হলো 2.6 আর হলো 2.1। তাহলে এই যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স, এটাই তো কোনোই ডিফারেন্স নাই, আর এইটার মধ্যে ডিফারেন্স হলো 0.5। তো সেই ক্ষেত্রে এই যে এত কম ডিফারেন্সের কারণে কিন্তু এখানে কোনো পোলারিটি সৃষ্টি হয় না, যে শেয়ার করা ইলেকট্রন যদি কারো ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি থাকতো
তাহলে বলতাম যে শেয়ার করা ইলেকট্রন বেশি করে তার দিকে টেনে নেয়, কিন্তু এইখানে কোনো পোলারিটি সৃষ্টি হয় না, কারণ বোথ দ্য অ্যাটমস হ্যাভ দ্য ইলেকট্রোনেগেটিভিটি ভেরি সিমিলার। কার্বন কার্বন হলে সেক্ষেত্রে তো অবশ্যই এক্স্যাক্টলি সেম, আর কার্বন হাইড্রোজেন হলে সেক্ষেত্রে সিমিলার অথবা ক্লোজ। তো সেক্ষেত্রে আমাদের এখানে কার্বন হাইড্রোজেন বা কার্বন কার্বনের মধ্যে কোনো পোলারিটি সৃষ্টি হয় না, যে কারণে কোনো পোলার কম্পোনেন্ট একে ডিস্টর্ট করতে পারে না। তো সেক্ষেত্রে কি হয়, ওই যে আমরা যখন সলিউবিলিটি পড়েছিলাম, সে ওয়াটারের মধ্যে সলিউবল হয় না, কারণ হলো কি ওয়াটার পোলার কম্পাউন্ড, আর নন পোলারের মধ্যে সলিউবল হয়, কারণ আমরা জানি যে লাইক ডিজলভ লাইক সলিউট এরকম কিছু, যে সেক্ষেত্রে বলেছিলাম যে নন পোলার হলে তার ভিতরে ডিজলভ হবে, পোলার হলে তার ভিতরে ডিজলভ হবে না। তাহলে এখানে দেখলাম কি যে কার্বন হাইড্রোজেন বন্ড এটা একটা নন পোলার, এটা কার্বন কার্বন বন্ড তাও নন পোলার। The polar and ionic reagents, acid, alkalis, etc., find no reaction sites on alkane molecules to which they could be attracted. মানে যেহেতু এখানে কোনো পোলারিটি সৃষ্টি হয় না, সেক্ষেত্রে পোলার যে মলিকুলগুলো অ্যাসিড অ্যালকালি, অ্যাসিডগুলো সবসময় পোলার, অ্যালকালিগুলো পোলার হবে। তো সেই ক্ষেত্রে এই অ্যাসিড বা অ্যালকালি এগুলো কিন্তু কোনো পোলার সাইট খুঁজে পায় না যাতে কিনা ওই অ্যালকেনকে অ্যাটাক করতে পারে বা অ্যাট্রাক্ট করতে পারে। ফাইন্ড নো রিয়াকশন সাইটস অন অ্যালকেন মলিকুলস টু হুইচ দে কুড বি অ্যাট্রাক্টেড। মোরওভার কার্বন কার্বন অ্যান্ড কার্বন হাইড্রোজেন বন্ডস আর শর্ট অ্যান্ড স্ট্রং। মানে আসলে যে বন্ধনটা যত বেশি শক্তিশালী হবে সেই বন্ড লেন্থটাও কিন্তু তত কম হবে, কারণ আমরা যে বলি যে আসলে তাদের বন্ধন শক্তি কম হওয়ার কারণে বন্ধন দূরত্বটা অথবা তাদের মধ্যকার দূরত্বটা অনেক বেশি বেড়ে যায়, আর যখন অ্যাট্রাকশন ফোর্সটা অনেক বেশি হয় তখন তারা খুব কাছাকাছি চলে আসে। সেক্ষেত্রে এদের অ্যাট্রাকশন ফোর্সটা অনেক বেশি হওয়ার কারণে তাদের বন্ধন দূরত্ব বা বন্ড ডিস্টেন্সটা খুব কম, যে কারণে এই অল্প ডিস্টেন্সের জায়গার মধ্যে কোনো মানে দ্য র্যান্ডম কলিশন বিটুইন দ্য মলিকুলস অফ পটেনশিয়াল রিয়াক্ট্যান্টস, মানে অন্য আর একটা রিয়াক্ট্যান্ট দিয়ে তো আমরা বিক্রিয়া করাবো, কারণ অ্যালকেনার সাথে তো অ্যালকেন বিক্রিয়া করাবো না। সেক্ষেত্রে পসিবল অর পটেনশিয়াল রিয়েজেন্ট যদি কোনো একটা কনসিডার করি, তাহলে সেইগুলো এই যে শর্ট বন্ড লেন্থের মধ্যে অ্যাটাক করার কোনো সুযোগ পায় না। সো সাফিসিয়েন্ট টু ব্রিং potential reactants occur, but the energies of these collisions are not sufficient to bring about the chemical reaction. At high temperature, however, the energies of collisions are much frequently powerful enough to break energies. কিন্তু যদি বিক্রিয়ার কন্ডিশন টেম্পারেচারটাকে অনেক বেশি বাড়ানো হয়, সেই ক্ষেত্রে তাদের মধ্যকার কলিশনটা অনেকটা বেড়ে যাবে, যে কারণে তখন এই যে বন্ডটাকে ব্রেক করার জন্য সাফিসিয়েন্ট এনার্জি হবে। বাট অ্যাট রুম টেম্পারেচারে কিন্তু এই বিক্রিয়াগুলো সহসা হয় না, কারণ এই বন্ডগুলো অনেক শক্তিশালী হয় এবং এইগুলোকে ভাঙার জন্য যতটুকু এনার্জি দরকার হয় উই ক্যান নট প্রোভাইড দ্যাট মাচ এনার্জি বাই সাম আদার মিনস। Thus, alkanes undergo most of their reactions through the formation of highly reactive free radicals, যে কারণে উচ্চ তাপে কি হয়, এই মলিকুলগুলো অ্যালকেন মলিকুলগুলো খুব সহজেই ফ্রি রেডিক্যাল বিক্রিয়া দেয় অ্যাজ এ রেজাল্ট অফ এনার্জেটিক কলিশন বিটুইন দেয়ার মলিকুলস অ্যাট হাই টেম্পারেচার। তাহলে হাই টেম্পারেচারে এই দেখো আর এইচ মানে অ্যালকেন, পুরোটা অ্যালকেনের মধ্যে যে কার্বন আর হাইড্রোজেন, এখানে যে কার্বন আছে, কার্বন হাইড্রোজেনের যে বন্ডটা, সেই বন্ডটা ভেঙে গিয়ে একটা আর, এই দেখো একটা আর আর একটা এইচ, দুইটা ফ্রি রেডিক্যাল তৈরি হলো। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হাই টেম্পারেচার হতে হবে। তাহলে অ্যাট হাই টেম্পারেচার দ্য molecules dissociate or decompose the carbon hydrogen bond to form some free radicals. Therefore, at higher temperature they can have the reaction, but normal temperature কিন্তু reaction গুলো হয় না। Now, alkanes give only two types of reactions. অ্যালকেন মাত্র দুই ধরনের বিক্রিয়া দিতে পারে। কারণ কি দুই ধরনের বিক্রিয়া দেওয়ার কারণটা কি? কারণ হলো যে আমরা জানি যে অ্যালকেনটা হলো স্যাচুরেটেড হাইড্রোকার্বন। তো স্যাচুরেটেড হাইড্রোকার্বন হওয়ার কারণে এদের অন্য কারো প্রতি আকর্ষণ থাকে না। তো সেক্ষেত্রে যদি এমন কোনো কম্পোনেন্ট হাইলি পাওয়ারফুল অথবা হাইলি রিঅ্যাক্টিভ কোনো কম্পোনেন্ট আসে, তখন কোনো একটা হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে।
তার মানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হতে পারে অনলি ওয়ান টাইপ এইটা। আর একটা যদি বড় একটা মলিকুল থাকে সেই মলিকুলটাকে তুমি তাপ দিয়ে ভাঙতে পারো, এই দুই ধরনের রিঅ্যাকশন হতে পারে। এছাড়া অন্য কোনো ধরনের রিঅ্যাকশন অ্যালকেনের হয় না, কারণ আমি বললাম যে অ্যালকেনস আর স্যাচুরেটেড হাইড্রোকার্বন অ্যান্ড দে হ্যাভ নো ফ্রি ভ্যালেন্সি, মানে কোনো এক্সট্রা কোনো ভ্যালেন্সি নাই, সেক্ষেত্রে এটা কমপ্লিটলি অকুপাইড। দেয়ারফর হোয়েন দে রিয়াক্ট ইচ আদার, if there is any reactant with very high reactivity, in that case only one or more hydrogens can be replaced by other functional groups or radicals or components, but not addition reaction, কোনো কিন্তু addition reaction হতে পারবে না, কারণ আমরা জানি কার্বনের ভ্যালেন্সি হতে পারে ম্যাক্সিমাম 4, সেক্ষেত্রে অলরেডি কিন্তু আমাদের ভ্যালেন্সি 4 অকুপাইড। therefore these types of compound cannot give any addition reaction, they can have only substitution reaction and thermal and catalytic reactions or thermal or catalytic cracking or pyrolysis. We will see in next class one by one. So first start with the substitution reactions. Already mentioned that if any hydrogen of alkane is substituted by some other component, it can be different halide or sulfide or nitrate or whatever, যদি কোনো একটা কম্পোনেন্ট দিয়ে একটা হাইড্রোজেন এখানে রিপ্লেস হয়, then these types of reactions are considered as substitution reaction. In this reaction, one or more of the hydrogen atoms of alkanes are substituted by either atoms like chlorine and bromine or certain groups like nitro sulfuric acid. তাহলে এই ধরনের হতে পারে। তাহলে আমরা যে যে আছে হ্যালোজেন বলছি, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন এরকম কিছু হতে পারে, অথবা নাইট্রো আর সালফো এরকম কিছু গ্রুপ হতে পারে। তাহলে সেক্ষেত্রে একটা বা একাধিক ওয়ান অর মোর হাইড্রোজেন ইজ রিপ্লেসড বাই সাম আদার গ্রুপস অর অ্যাটমস, তাহলে এই ধরনের রিয়াকশনকে বলবো আমরা সাবস্টিটিউশন রিয়াকশন। এখন দেখি what types of substitution reactions we can have. First start with the halogenation. That means if one hydrogen is replaced by one halogen or more halogens, মানে মিনিমাম একটা হাইড্রোজেনকে যদি আমরা একটা হ্যালোজেন দিয়ে রিপ্লেস করি, তাহলে we can consider that reaction as halogenation. So it involves the substitution of hydrogen atoms of alkanes by many halogen atoms by chlorine, chlorination, by bromine, bromination, মানে যে হ্যালোজেন দিয়ে আমরা রিপ্লেস করব অথবা সাবস্টিটিউট করব তার নাম অনুসারে আমরা ওই রিঅ্যাকশনের নাম বলবো ক্লোরিনেশন, ব্রোমিনেশন, আয়োডিনেশন, ফ্লোরিনেশন এরকম করে। তবে একটা ট্রেন্ড আছে যে যতগুলো হ্যালোজেন আছে সবগুলো মোটামুটি রিঅ্যাকশন করে, বাট দ্য অ্যাবিলিটি অর দ্য রিঅ্যাক্টিভিটি অফ দ্য হ্যালোজিনেশন ইজ most for fluorine and then chlorine, for after that bromine and lastly iodine. So the reactivity of these halogens towards alkane is maximum for fluorine, and then they follow the sequence based on the position of the periodic table from top to bottom. The reactivity of the halogenation towards alkane decreases. তাহলে এই হলো। এখন এটা আমরা কিন্তু সহজেই বলতে পারি যে আসলে কেন এই রিঅ্যাক্টিভিটিটা কমতে থাকে। কারণ হলো যে এই যে ইলেকট্রোনেগেটিভিটি, হ্যাঁ, এর ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, তারপরে এর কম, তারপরে আরো কম, এর আরো কম। তো সেক্ষেত্রে এইভাবে বলতে পারি যে ইলেকট্রোনেগেটিভিটি অফ দিস স্মল অ্যাটমস অর দিস হ্যালোজেন্স decreases towards the down to the group periodic table, therefore the reactivity towards halogen also decreases. সো সেক্ষেত্রে আমরা সহজেই বলে দিলাম যে ফ্লোরিন সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ হবে, ক্লোরিন আর একটু কম, ব্রোমিন আর একটু কম, তারপরে আয়োডিন তার থেকে কম। তো এই তাহলে এখন আমরা যাব ক্লোরিনেশনে নেই। Chlorination of alkanes can be brought about by the reaction of chlorine on them in the presence of diffused sunlight or ultraviolet light. মানে আলট্রাভায়োলেট লাইট, আসলে এই আলট্রাভায়োলেট লাইটটা কি করে? তোমরা মাঝে মধ্যে বাইরে যাওয়ার সময় সানগ্লাস পরো, তো সানগ্লাস পরো কেন? কারণ হলো যে
সূর্যের যে আল্ট্রাভায়োলেট রে আছে, আল্ট্রাভায়োলেট রে মানে কি, যে তোমরা আলোর তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে জানো, তাই না? তোমরা এইসের আমরা যে আলোগুলো দেখতে পাই সেইগুলোকে বলা হয় ভিজিবল লাইট, তাই না? যে আলোগুলোকে আমরা দেখতে পাই অথবা যে কালারগুলোকে দেখতে পাই তার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেটা হলো 400 থেকে 700, তাই তো? তাহলে 400 থেকে 700 এই তরঙ্গ দৈর্ঘ্যের, মানে 400 থেকে 700 ন্যানোমিটার, এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলোকে আমরা দেখতে পাই, বাকি লাইটগুলোকে কিন্তু আমরা দেখতে পাই না। কারণ হলো কি, এই তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন। এখন সূর্যের যে আলোক রশ্মি আছে, এই আলোক রশ্মিতে কিন্তু মোটামুটি সব ধরনের তরঙ্গ দৈর্ঘ্য আমরা পাই। তাহলে সূর্য থেকে যে আলোগুলো আসতেছে, এই যে সবুজ বা লাল, এই আলোগুলোর তরঙ্গ দৈর্ঘ্য অনেকটা বেশি। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে তার এনার্জি কম থাকে, মানে তরঙ্গ দৈর্ঘ্য আর এনার্জি অফ দ্যাট লাইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল। মানে যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে তার শক্তি তত কম হবে। তাহলে এখন সূর্য থেকে যে সাদা আলো, সাদা আলো তো সাতটা কম্বিনেশন বলি, তাহলে সূর্য থেকে যে ওই লাল, কালো বা নীল অথবা অন্য যে বেগুনি যে কালারগুলো আসতেছে, তাদের তরঙ্গ দৈর্ঘ্য অনেকটা বেশি হওয়ার কারণে, তবে ডেফিনেটলি ইট উইল বি উইদিন 400 টু 700 ন্যানোমিটার। তাহলে এই যে তরঙ্গ দৈর্ঘ্য আছে, এই তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি তুলনামূলক অনেক কম। তো আমি একটু তোমাদেরকে হিসাব করে বলি। যেমন যদি আমরা বলি একটা তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি হলো 600 ন্যানোমিটার, মানে আমরা যে 400 থেকে 700 বলছি, তাহলে তার এনার্জিটা কত? তোমরা এটা ক্যালকুলেশন যদি জানো এরকম করে, যে 1239.85, এটা একটা নাম্বার, 1239.85 ডিভাইডেড বাই দ্য ওয়েভলেন্থ, যে আমি তরঙ্গ দৈর্ঘ্য বললাম, মনে করো 600 ন্যানোমিটার। তাহলে এই যে একটা নাম্বার পাওয়া গেল 2.06 ইলেকট্রন ভোল্ট। 2.06 ইলেকট্রন ভোল্ট মানে সূর্যের আলো থেকে যদি কোনো একটা তরঙ্গ দৈর্ঘ্য আসে, যা লাইট আসে যার তরঙ্গ দৈর্ঘ্য 600 ন্যানোমিটার, তাহলে তার ওয়ান সিঙ্গেল ফোটনের এনার্জি হবে 2.06 ইলেকট্রন ভোল্ট, যেটা মোটামুটি কম না। তারপরে আরো দেখি, মনে করো এখন যদি তরঙ্গ দৈর্ঘ্যটাকে আরো ছোট বানাই, তাহলে সেটা হলো 1239.85, মানে আল্ট্রাভায়োলেট রে এর কথা বলি। আল্ট্রাভায়োলেট রে মানে হলো যে 200, বিলো 200 যদি হয় কোনো একটা তরঙ্গ দৈর্ঘ্যের, মানে কোনো একটা লাইটের তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আমি ধরে নিলাম সিম্পলি 150 ন্যানোমিটার। 150 ন্যানোমিটার যদি হয়, তাহলে তার এনার্জি হয় 8.26 ইলেকট্রন ভোল্ট। তাহলে চিন্তা করতে পারো যে আমরা অধিকাংশ যে মলিকুলগুলো পাই, এই যে আমরা বায়ু বিভিন্ন ধরনের গ্যাস আছে, এই মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, এই যে যতগুলো গ্যাস আছে, অথবা অ্যালকোহল, ফেনল, এরকম বিভিন্ন ধরনের গ্যাস, অধিকাংশ গ্যাসের আয়োনাইজ করার জন্য আমাদের এই 8 ইলেকট্রন ভোল্ট বা তার একটু কম বা বেশি এনার্জি দরকার হয়। তাহলে আমরা এতটাই এনার্জি পাচ্ছি যে সূর্যের ওই যে আল্ট্রাভায়োলেট রে, ওই এনার্জি যদি একটু বেশি ইন্টেন্সিটি হয়ে আমাদের গায়ের উপরে পড়ে, তাহলে আমাদের শরীর পুড়ে যেতে পারে। কিন্তু নর্মালি সূর্যের যে তাপটা আসে বা সূর্যের যে রশ্মিটা আসে, তার ইন্টেন্সিটিটা অনেক কম থাকার কারণে আমাদের শরীর পুড়ে যায় না। কিন্তু চোখ অনেক সেন্সিটিভ হওয়ার কারণে ওই যে আল্ট্রাভায়োলেট রে তা যদি চোখে লাগে, সেক্ষেত্রে চোখের আমাদের অনেক ক্ষতি হতে পারে। যে কারণে সূর্যের আলোতে গেলে বা প্রখর সূর্যের আলোতে গেলে অবশ্যই সানগ্লাস ব্যবহার করা উচিত, অ্যাটলিস্ট ইউভি প্রোটেক্টেড, ইউভি প্রোটেক্টেড সানগ্লাস ব্যবহার করা উচিত। যে আমাদের শরীরে অন্য জায়গায় পুড়ে গেলে হয়তো আমাদের খুব ক্ষতি হবে না। যেমন আমি তো মানে পুরো এই 8 বছর 8.5 বছর যার রিসার্চ করছি, পুরোটা সময় আমার লেজার নিয়ে কাজ করতে হয়েছে। তো আমার গায়ে বিভিন্ন জায়গায় ওইরকম খুব হাই ফ্রিকোয়েন্ট মানে এনার্জির এগুলো হাই পাওয়ারের লেজারগুলো বেশ কয়েকবার আমার গায়ে, শরীরে, জামায় বিভিন্ন সময় লাগছে। কিন্তু
চোখে কখনো লাগতে দেইনি আমরা। কারণ হলো কি, যে আমাদের আই লেভেলের থেকে সবসময় একটু নিচে রাখি। আমাদের যে টেবিলগুলো, লেজারগুলো একটা টেবিলের উপরে থাকে, সেই টেবিলটা মনে করো আমাদের কোমর সমান বা এরকম উঁচু। তো সেক্ষেত্রে আমরা সহজেই নিচু হয়ে কাজ করলে ওই লাইটটা সহসা আমাদের চোখে লাগবে না। তারপরে আমরা সানগ্লাস পরে বা গগলস পরে সবসময় ল্যাবে কাজ করার চেষ্টা করতাম, যাতে আমাদের গায়ে হাতে পায়ে কোথাও লাগলেও যতটা ক্ষতি হবে, চোখে লাগলে কিন্তু তার থেকে অনেক বেশি ক্ষতি হবে। যে কারণে আমরা সবসময় সানগ্লাস বা গগলস পরে ল্যাবে কাজ করার চেষ্টা করি। কারোর কাছ থেকে নয়েজ পাচ্ছি, প্লিজ মিউট ইউর সেলফ। আচ্ছা, তাহলে methane reacts with chlorine in the presence of ultraviolet light or a high temperature। মানে এই আলট্রাভায়োলেট লাইটগুলো কিন্তু অনেক বেশি এনার্জাইজড, যেটা আমি বললাম এইমাত্র ক্যালকুলেট করে। 150 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে আলো, তার শক্তি 8 ইলেকট্রন ভোল্টের থেকেও বেশি। আর নর্মাল যে আমরা যে লাইটগুলো দেখতে পাই, ভিজিবল লাইট, সেই লাইটটা কি হচ্ছে, তার এনার্জি মাত্র 2 ইলেকট্রন ভোল্ট, মানে তার থেকে 4 গুণ বেশি। এখন সেই 4 গুণ বেশি যদি এটা আবার ফোকাস করা হয় কোনোভাবে, তাহলে আলট্রাভায়োলেট লাইট, সেটা অলরেডি তার এনার্জি বললাম 8 ইলেকট্রন ভোল্ট, 150 ন্যানোমিটার বা তার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ওই আলট্রাভায়োলেট লাইট কোনোভাবে যদি তুমি একটা লেন্স দিয়ে এটাকে যদি মানে ফোকাসিং করো, তাহলে ওই 8 ইলেকট্রন ভোল্ট থেকে আমরা মানে 16, তারপরে 32 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত এনার্জি পেতে পারি। এই কারণে কিন্তু ওই যে ম্যাগনিফাইং গ্লাস অথবা এই যে লেন্সগুলো, এই লেন্সগুলো দিয়ে সহজেই কিন্তু সূর্যের আলো থেকে আগুন তৈরি করা যায় বা আগুন লাগানো যায়। তো এটা কিন্তু খুবই সিরিয়াস, এবং আমরা আমাদের ল্যাবে সবসময় এরকম বিভিন্ন ধরনের অপটিক্স নিয়ে কাজ করছি, যে বিভিন্ন ধরনের লেন্স, বিভিন্ন ধরনের মিরর, তারপরে ডাইক্রোইক্স, প্রিজম, অনেক কিছু। তাহলে সেক্ষেত্রে এই যে আমরা ফোকাস করতাম কিন্তু এই ইচ্ছা করেই, কারণ যে আমরা যতটুকু এনার্জি দিচ্ছি একটা মলিকুলকে আয়োনাইজ করার জন্য, দিস ইজ নট এনাফ। তাহলে কি করতে হবে, ওই এনার্জিটাকে আমরা মানে বাড়াতে চাই। কিভাবে? বাই ফোকাসিং। যে আগে মনে করো একটা লেজারের বিম সাইজ ছিল 1 সেন্টিমিটার, তাহলে এখন এটাকে আমরা ফোকাস করে 1 মিলিমিটার পর্যন্ত নিয়ে আসতে পারি, বা আরও কম, 0.5 মিলিমিটার। তাহলে সেই ক্ষেত্রে আগে 1 সেন্টিমিটার, মানে একটা সার্কেল যদি চিন্তা করো, 1 সেন্টিমিটার সার্কেলের যতটুকু পাওয়ার ছিল সেটা এখন 0.1 মিলিমিটারে চলে আসবে। কার কি প্রশ্ন? আচ্ছা, ইন্টারনেট প্রবলেম হচ্ছে, যাই হোক, এখন চেষ্টা করো কিভাবে সলভ করা যায়। আর যদি জয়েন করতে না পারো তো পিডিএফ ফাইল তো থাকবেই এবং ইউটিউবও থাকবে, তো দেখে নিও। আচ্ছা, তাহলে এখন যেটা বললাম, এই যে মিথেন কি করে, ক্লোরিনের সাথে রিয়াকশন করে ইন দ্য প্রেজেন্স অফ, মিথেন ক্লোরিনের সাথে রিয়াকশন করে ইন দ্য প্রেজেন্স অফ হাই টেম্পারেচার অর আলট্রাভায়োলেট লাইট। তাহলে মিথেন প্লাস ক্লোরিন ইন প্রেজেন্স অফ আলট্রাভায়োলেট লাইট অর হিট, যদি উচ্চ তাপ দেওয়া হয় 300 ডিগ্রি সেলসিয়াস অর ইউভি লাইট, তাহলে তার মানে তোমরা সহজেই চিন্তা করতে পারো যে এই যে রিয়াকশনটা, ইউভি লাইট মানে সূর্যের আলো, যে কথা বলছি আলট্রাভায়োলেট লাইট, এই লাইট, তাহলে ওই লাইটের টেম্পারেচার যদি হিসাব করা হয় অ্যাপ্রক্সিমেট 300 ডিগ্রি সেলসিয়াসের মতো হয়ে যায়। তাহলে আমরা আমাদের নর্মাল এনভায়রনমেন্টের টেম্পারেচার কত ধরা হয়? অনলি 25 ডিগ্রি সেলসিয়াস, আর কখনো কখনো 40 ডিগ্রি সেলসিয়াস, মানে একদম সামার সিজনে 40 ডিগ্রি সেলসিয়াস হয়। তো সেক্ষেত্রে এই যে বিক্রিয়াটা, ওই ইউভি লাইটের প্রেজেন্সে বিক্রিয়াটা হতে পারে। তাহলে সেক্ষেত্রে ইউভি লাইট যদি ফোকাস করা হয়, সেই ক্ষেত্রে মানে আমাদের সূর্যের আলোর যে তাপটা, সেটা যদি ফোকাস করা হয় ইউভি লাইট, তার টেম্পারেচার কিন্তু 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাওয়া সম্ভব। তাহলে সেই ক্ষেত্রে চিন্তা করতে পারো যে আমাদের শরীরের কিছু থাকবে, যে যদি 300 ডিগ্রি, আমরা 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে হাত দিতে পারি না, কারণ 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে হাত দিলেই আমাদের হাত ফসকা পড়ে যায় বা আগুনে পড়ে যায়।
তাহলে সেক্ষেত্রে 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যদি টেম্পারেচার হয়, মানে 300 ডিগ্রি সেলসিয়াসে আমরা এই রিয়াকশনটা করতে পারি, আবার ইউভি লাইট দিয়েও করতে পারি। তার মানে কি, একটা আরেকটার অল্টারনেটিভ। তাই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইউভি লাইটকে যদি ফোকাস করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত রাইজ করতে পারি। তার মানে ইউভি লাইটটা কতটা পাওয়ারফুল সেটা চিন্তা করো। দ্য রিয়াকশন ডাজ নট স্টপ অ্যাট দিস স্টেজ। এই যে আমরা রিয়াকশনটা দেখলাম, এই রিয়াকশনটা কিন্তু এখানেই শেষ হয়ে যায় না। তো কি হয়, এই দেখো, একটা হাইড্রোজেনকে একটা ক্লোরিন দিয়ে সাবস্টিটিউট করা হয়েছে বা রিপ্লেস করা হয়েছে, এবং এই যে হাইড্রোজেনটা ছিল এখানে 4টা হাইড্রোজেন ছিল, সেখান থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে একটা ক্লোরিনের সাথে একটা HCl মলিকুল তৈরি করলো। তাহলে এই রিয়াকশনটা কিন্তু এখানেই শেষ হয়ে যায় না, এর পরবর্তীতে আরও যদি ফার্দার ক্লোরিন মলিকুল থাকে এবং রিয়াকশন কন্ডিশন আমাদের যদি একই রকমই থাকে, দেন the hydrogen of this molecule can be replaced by more chlorine atoms. দেখো, the reaction does not stop at this stage and the remaining 3 hydrogen atoms of methyl chloride can be successively replaced by chlorine atoms. তাহলে এই যে CH3Cl Cl2 ওই একই রকম ইউভি লাইট, তাহলে মিথাইল ক্লোরাইড মিথিলিন ক্লোরাইড এটা হলো CH2Cl2 HCl। আবার এখানে দুইটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনের থেকেও কিন্তু হাইড্রোজেন একটা একটা করে হাইড্রোজেন আমরা রিপ্লেস করতে পারি বাই এডিশন অফ আদার ক্লোরিন। সো এটা কি হলো, CH2Cl2 ক্লোরিনের সাথে বিক্রিয়া করে CHCl2, আবার সরি CHCl3 এটা হবে, আর CHCl3 প্লাস ক্লোরিন হয়ে গেল কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে এটাও কিন্তু একটা মানে ফাইনাল প্রোডাক্ট হিসেবে আমরা পেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে ক্লোরিনেশন রিয়াকশনটা আসলে একটা সিঙ্গেল স্টেপে শেষ হয়ে যায় না। তাহলে সিঙ্গেল স্টেপে যদি শেষ না হয় তাহলে কন্টিনিউয়াসলি চলতেছে। তাহলে কন্টিনিউয়াস চলতেছে যে ডিপেন্ডিং অন তোমার রিয়াক্ট্যান্ট মলিকুল, এই যে ক্লোরিন এবং এই মিথাইল অথবা এই যে রেডিক্যালগুলো, এই মলিকুলগুলো তোমার রিয়াকশন চেম্বারে কতগুলো প্রেজেন্স আছে তার উপরে ভিত্তি করে, যদি তুমি মাত্র একটা ক্লোরিন মলিকুল নাও, একটা ক্লোরিন মলিকুল নিলা, তাহলে কি হবে, শুধুমাত্র একবার রিয়াকশনটা হতে পারবে, আর কোনো সুযোগ নেই, কারণ আমি মাত্র একটাই ক্লোরিন মলিকুল নিছি যেখানে একবার মাত্র একটা হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারছে। তাহলে দেয়ার ইজ নো আদার স্কোপ টু কন্টিনিউ দ্য রিয়াকশন ফার্দার। সো বাট ইফ ইউ হ্যাভ মেনি ক্লোরিন মলিকুলস, ইন দ্যাট কেস ওয়ান হাইড্রোজেন ক্যান বি রিপ্লেসড বাই ওয়ান ক্লোরিন সাকসেসিভলি, মানে একটার পর একটা চলতেই থাকবে। ইন অ্যাকচুয়াল প্র্যাকটিস অল ফোর, মানে আমরা এখানে দেখালাম কি যে প্রত্যেকটা বা 4টা হাইড্রোজেন একটা একটা ক্লোরিন দিয়ে রিপ্লেস হচ্ছে, সেক্ষেত্রে এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট এভাবে, এবং ফাইনালি মনে হয় কি যে আসলে কার্বন টেট্রাক্লোরাইড এইটাই হলো আমাদের ফাইনাল প্রোডাক্ট। বাট অ্যাকচুয়াল প্র্যাকটিস বা বাস্তবে কিন্তু আমরা মোটামুটি সব ধরনের কম্পাউন্ডেই কম বেশি পাই, এবং সেইগুলোর ক্যারেক্টারিস্টিক্স, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বা মেল্টিং বা বয়েলিং পয়েন্ট এগুলো ডিফারেন্ট হওয়ার কারণে উই ক্যান সেপারেট দেম বাই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। আমরা লাস্ট ক্লাসে কোনো একটা ক্লাসে বলেছিলাম ফ্র্যাকশনাল ডিস্টিলেশনটা কি, এবং সেটা জাস্ট টেম্পারেচার বেসড অন দেয়ার বয়েলিং টেম্পারেচার উই ক্যান ডিফারেন্সিয়েট অর উই ক্যান সেপারেট দ্য compounds, so that is the fractional distillation or part by part separation. তাহলে in actual practice all the four CH3Cl, CH2Cl2, CHCl3 and carbon tetrachloride substitution products are obtained. The extent to which each product is formed depends on the initial chlorine to methane ratio. মানে আসলে তুমি কি এই প্রোডাক্টগুলো কোনটা কত পরিমাণে পাবা, অথবা আদৌ কি ফার্দার কোনো প্রোডাক্ট পাবা কিনা, that depends on the number of or amount of chlorine with the ratio of alkane, মানে অ্যালকেন বা মিথেন এর সাথে রিয়াকশন যে রিয়াক্ট্যান্ট হিসেবে যখন ছিল তার রেশিওটা, মানে যদি বেশি পরিমাণ ক্লোরিন থাকে তাহলে আমরা ফার্দার প্রোডাক্ট পেতে পারি, যদি কম থাকে দেন we may not expect the last two steps, or even we can expect only one step. The resulting mixture may be separated by fractional distillation. বলেছি যে এই কম্পাউন্ডগুলোর মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট ডিফারেন্ট হওয়ার কারণে সেক্ষেত্রে আমরা এগুলোকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে সেপারেট করতে পারবো। ইথেন অ্যান্ড হায়ার অ্যালকেনস রিঅ্যাক্ট উইথ ক্লোরিন ইন এ সিমিলার ওয়ে
and all possible substitution products are obtained। মানে ইথেন অথবা লার্জার যে কম্পাউন্ডগুলো বা অ্যালকেনগুলো সেগুলো কিন্তু একইভাবে বিক্রিয়া দেয়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মিক্সার কম্পাউন্ড পাবো। thus in the first instance the chlorination of propane yields both 1 chloro and 2 chloropropane। মানে প্রোপেনের হয় কি তিনটা কার্বন আছে, CH3 CH2 CH3। তাহলে এই প্রোপেন যদি তুমি ক্লোরিনের সাথে বিক্রিয়া করো তো সেক্ষেত্রে তুমি কি করতে পারবা যে একটা হাইড্রোজেন ফ্রম দ্য নাম্বার 1 কার্বন অর অ্যানাদার হাইড্রোজেন ফ্রম দ্য নাম্বার 2 কার্বন দ্যাট ক্যান বি রিপ্লেসড। সেক্ষেত্রে তুমি প্রথম স্টেপেই কিন্তু দুই ধরনের প্রোডাক্ট পেতে পারো, যে ডিপেন্ডিং অন দ্য পসিবিলিটি। তো সেক্ষেত্রে এইটা মানে 1 ক্লোরোপ্রোপেনে পাওয়া যেতে পারে অথবা 2 ক্লোরোপ্রোপেনে পাওয়া যেতে পারে। নাও আচ্ছা, এই যে একটা এক্সাম্পল দেখালাম, তাহলে 1 ক্লোরোপ্রোপেন 2 ক্লোরোপ্রোপেন, তো এটা আমরা এই ধরনের প্রোডাক্ট পেতে পারি। যেমন এই যে বলছি যদি এই হাইড্রোজেনের এখান থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস হয় তাহলে আমরা পাবো 2 ক্লোরো, আর যদি এখান থেকে অথবা এখান থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস হয় দেন উই উইল গেট 1 ক্লোরোপ্রোপেন। ওকে, দেন মেকানিজম অফ ক্লোরিনেশন। এখন আমরা যে এই রিঅ্যাকশনটা পড়লাম এবং বললাম যে কন্টিনিউয়াসলি চলতে থাকে, সেটা আসলে কিভাবে হয়। এই ক্লোরিনেশন মেকানিজম বা এই রিঅ্যাকশনটাকে আমরা চেইন রিঅ্যাকশন হিসেবে বলতে পারি, কারণ এই রিঅ্যাকশনটা একবার শুরু হলে কন্টিনিউয়াসলি চলতে থাকে। তাহলে যদি কোনো রিঅ্যাকশন স্টার্টস অ্যান্ড ইট কন্টিনিউ ফর ফার্দার স্টেপস আনটিল উই স্টপ, যতক্ষণ পর্যন্ত আমরা স্টপ না করব ততক্ষণ পর্যন্ত এই বিক্রিয়াটা চলতে থাকবে। কারণ কি এর মাঝে মধ্যে এর একটা স্টেপ আছে যেই স্টেপে কন্টিনিউয়াসলি রেডিক্যাল তৈরি হবে। তো এখানে কয়েকটা স্টেপ আছে, সেই স্টেপগুলো একটু দেখি আমরা। দ্য ক্লোরিনেশন অফ অ্যালকেনস টেক প্লেস থ্রু দ্য ফরমেশন অফ ফ্রি রেডিক্যালস অ্যাজ ইন্টারমিডিয়েটস। মানে এই ক্লোরিনেশনটা বিক্রিয়াটা মধ্যবর্তী একটা রিঅ্যাক্টিভ রেডিক্যাল তৈরির মাধ্যমে বিক্রিয়াটা কন্টিনিউ হতে থাকে। যেমন দেখো প্রথমে কি হচ্ছে, এই ক্লোরিন, হ্যাঁ, তো এটা ক্লোরিন মলিকুল, সেটা যখন ইন প্রেজেন্স অফ লাইট অর ইউভি, লাইট অর এনার্জি হিট, তুমি ইউভি লাইট অথবা হিট এর কারণে প্রথমে কি হবে, এই ক্লোরিন মলিকুলটার মধ্যে যে শেয়ার করা ইলেকট্রন ছিল সেই দুইটা ইলেকট্রন দুইজন দুই দিকে নিয়ে গেল, সেক্ষেত্রে একটা ফ্রি রেডিক্যাল তৈরি হলো। তাহলে এইখানে একটা ফ্রি রেডিক্যাল তৈরি হলো। নাও দিস ফ্রি রেডিক্যাল ইজ ভেরি রিঅ্যাক্টিভ, সো they can attack to some alkane। আমাদের যে এখানে ধরছি মিথেন, তাহলে মিথেনের একটা কার্বন হাইড্রোজেন এই যে বন্ডকে ও অ্যাটাক করতে পারে, এই যে ফ্রি রেডিক্যাল, দুইটা ফ্রি রেডিক্যাল তো সেম জিনিস। তাহলে এই ফ্রি রেডিক্যাল ক্যান অ্যাটাক টু দ্য কার্বন হাইড্রোজেন বন্ডস অ্যান্ড দে ক্যান টেক ওয়ান হাইড্রোজেন। তাহলে এই যে একটা হাইড্রোজেন নিয়ে গেল এবং এই যে শেয়ার করা ইলেকট্রন ছিল সেই শেয়ার করা ইলেকট্রন একটা এই হাইড্রোজেনের সাথে চলে যাবে আর একটা এই যে মিথাইল রেডিক্যাল এর সাথে থেকে যাবে। তাহলে এখন কি হলো, এই যে আমরা একটা প্রোডাক্ট পেলাম HCl এবং সাথে আর একটা মিথাইল ফ্রি রেডিক্যাল পেলাম। এখন এই যে ফ্রি রেডিক্যালটা, এই ফ্রি রেডিক্যাল ফার্দার আর একটা ক্লোরিন মলিকুলকে করতে পারে, ডিকম্পোজ করতে পারে, অথবা আরও অন্য মিথাইল মলিকুলকে মানে মিথাইল মলিকুলকে অ্যাটাক করতে পারে। তার মানে এই যে একটা রেডিক্যাল তৈরি হলো, এখানে একটা রেডিক্যাল, তাহলে এইখানে রেডিক্যাল সেটা কি করলো, প্রথমে আর একটা মলিকুলকে অ্যাটাক করলো, মিথেন মলিকুলকে, সেই মিথেন মলিকুল থেকে একটা মিথাইল রেডিক্যাল পেলাম। এরপরে আবার কি হবে, এই মিথাইল রেডিক্যাল অন্য আর একটা ক্লোরিন মলিকুলকে অথবা অন্য আর একটা মিথেন মলিকুলকে অ্যাটাক করে আর একটা রেডিক্যাল তৈরি করতে পারে, সাথে একটা প্রোডাক্ট তৈরি করলো। তাহলে এই যে ইনিশিয়েশন মানে বিক্রিয়াটা শুরু করার জন্য যে আমাদের রেডিক্যাল তৈরি করা দরকার বা রেডিক্যাল প্রিপেয়ার হচ্ছে, সেটা হলো রিঅ্যাকশনটাকে শুরু করা, ইনিশিয়েট করা। যে কোনো একটা কাজ শুরু করার জন্য যে মানে প্রথম উদ্যোগ নেয় তাকে বলা হয় ইনিশিয়েটর। তাহলে এই জন্য আমরা এই স্টেপটাকে বলেছি ইনিশিয়েশন স্টেপ। আর এই যে স্টেপ এটা কন্টিনিউ চলতে থাকে, তার মানে এটা চেইনটাকে বড় করছে, প্রপাগেট করছে কন্টিনিউয়াসলি, সেক্ষেত্রে আমরা এটাকে বলছি প্রপাগেশন স্টেপ। এখন এর পরবর্তীতে আমরা দেখি কি যে তাহলে বিক্রিয়াটা কি আসলেই কখনো শেষ হবে না, তাহলে আমরা প্রোডাক্টটা কি করে পাই। যখন দুইটা ভিন্ন রেডিক্যাল
যেমন এই যে দুইটা রেডিকাল আছে, অথবা এই যে একটা মিথাইল রেডিকাল আছে, এইটা একটা মিথাইল রেডিকাল যদি আর একটা মিথাইল রেডিকালের সাথে যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা একটা ইথেন মলিকুল পেতে পারি। অথবা একটা মিথাইল রেডিকাল যদি একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে মিথাইল ক্লোরাইড পেতে পারি। এভাবে দেখো, দুইটা ভিন্ন রেডিকাল একসাথে যুক্ত হয়ে নতুন একটা কম্পাউন্ড তৈরি করে, এবং সেটা তখন আর কিন্তু ফ্রি রেডিকাল স্টেজে থাকে না। তাহলে এই দেখো, দুইটা ক্লোরিন এটা হতে পারে, দুইটা ক্লোরিন ফ্রি রেডিকাল ক্লোরিন মলিকুল তৈরি করলো, একটা ক্লোরিন রেডিকাল একটা মিথাইল রেডিকাল তৈরি হলো মিথাইল ক্লোরাইড। আবার একটা মিথাইল আর একটা মিথাইলের সাথে বিক্রিয়া করে ইথেন মলিকুল তৈরি করলো। তাহলে সেক্ষেত্রে এইখানে আমরা দেখতে পাচ্ছি কি, এই রিয়াকশনটা কিন্তু আর ফার্দার কন্টিনিউ করার মতো অবস্থায় নেই। সো দ্য রিয়াকশন ইজ ওভার, সো দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ টার্মিনেশন স্টেপস। সো এভাবে কিন্তু আমরা দেখাতে পারি রিয়াকশন মেকানিজমটা, যে দ্য রিয়াকশন ইজ ইনিশিয়েটেড বাই স্টেপ 1, তারপরে ইন স্টেপ 2 দ্য ক্লোরিন ফ্রি রেডিকাল অ্যাটাকস মলিকুল অফ মিথেন, যেটা আমি অলরেডি বলেছি। তো সেক্ষেত্রে আমরা সব এখানে বলা আছে, তোমরা একটু পড়ে নিলে বুঝতে পারবা। আর কি আছে, আচ্ছা তাহলে ব্রোমিনেশনের মধ্যে আমরা আজকে যাব না, কারণ আমি যেটা বললাম যে in step 2 the chlorine free radical attacks a molecule of methane to form a stable molecule of HCl and methyl free radical. In step 3 the methyl free radical reacts with chlorine molecule to yield a methyl chloride. আমি এখান থেকে না বলি, ওই এত কথা বলার চাইতে এইখানে দেখে যেভাবে বললাম, তোমরাও যদি এইভাবে এই রিয়াকশনটা মনে রাখতে পারো, then you can easily write down the reaction mechanism. and আমার কাছে মনে হয় এই রিয়াকশন মেকানিজমটা কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট, এবং তোমাদের মানে পরীক্ষায়ও থাকতে পারে অথবা ক্লাস টেস্টেও থাকতে পারে। তো সেই জন্য তোমরা একটু ভালো করে দেখবা। আবার একটু বলি যে প্রথমে কি হয়, একটা মানে হাই টেম্পারেচার অথবা ইউভি লাইট মানে অনেক বেশি এনার্জি, তাই না? তাহলে এই ইউভি লাইটের প্রেজেন্সে আমরা কি করতে পারি, এই যে প্রথমে 1 মলিকুল অফ ক্লোরিন এর বন্ধনটা ভেঙে গিয়ে বা শেয়ার করা ইলেকট্রন দুইটা অ্যাটমের মধ্যে গিয়ে তাহলে একটা ফ্রি রেডিকাল তৈরি করলো। এই ফ্রি রেডিকাল ফার্দার কি করে, আর একটা মিথেন মলিকুলকে অ্যাটাক করে একটা হাইড্রোজেন নিয়ে নেয় এবং আলাদা একটা ফ্রি রেডিকাল তৈরি করলো। তাহলে এই ফ্রি রেডিকাল আবার কি করে, অন্য আর একটা ক্লোরিনকে অথবা একটা মিথেনকে বিক্রিয়া করে সেক্ষেত্রে আর একটা ফ্রি রেডিকাল আর একটা মলিকুল তৈরি করলো। আর ফাইনাল স্টেপ যেটা টার্মিনেশন স্টেপ, সেখানে কি হয়, দুইটা ভিন্ন রেডিকাল একসাথে যুক্ত হয়ে নতুন একটা মলিকুল তৈরি করলো, এবং দেয়ার ইজ নো ফার্দার রিয়াকশন ক্যান প্রসিড, সো দ্য রিয়াকশন ইজ টার্মিনেটেড, সো উই ক্যান কনসিডার দ্য রিয়াকশন ইজ এন্ড, so or terminated. So I think this is the end of today's class. If you have any question or comment regarding this, then you are welcome.